আমার ফাঁসি চাই বইয়ের তৃতীয় খণ্ড পড়ছি আজ। আমার জানা মতে ওই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা তো নেয়নি, বরং যারা রাজাকার ছিল, চরম সুবিধাবাদী ছিল, যারা মুক্তিযুদ্ধের ধারকাজ দিয়েও হাঁটেনি, তারাই ওই সকল মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে এবং সার্টিফিকেট নিয়েছে। একজন মুক্তিযোদ্ধার কাছে কেবলমাত্র সম্মান ব্যতীত আর কিছুই পাওয়ার আশা থাকতেই পারে না। মুক্তিযোদ্ধারা জাতির গৌরব। ভারত সরকারের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকায় নিয়ে আসার সহজ পন্থা গ্রহণ না করে কেন শেখ মুজিবুর রহমান নানান জনকে দিয়ে নানান রকমের তালিকা আর মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে লেজে গোবরে বেহাল অবস্থা করলেন, তা সত্যিই আমার বোধগম্য নয়। মুক্তিযোদ্ধারা থাকবে না, থাকবে দেশ। থাকতে হবে মুক্তিযোদ্ধাদের তালিকা। কিন্তু শেখ মুজিব অতি সামান্য ও অতি সহজ কাজ ভারত থেকে মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা নিয়ে আসতে কেন ব্যর্থ হলেন? এই ব্যর্থতার জন্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবকে কখনোই ক্ষমা করব না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জাতির ভালোবাসা, শ্রদ্ধা, সর্বোপরি বিশ্বাস আকাশ ছোঁয়া। তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জাতির আশা ছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একটি জাতীয় সরকার গঠন করবেন। কিন্তু শেখ মুজিবুর রহমান তা করলেন না। তিনি সরকার গঠন করলেন মুক্তিযুদ্ধের কঠিন ত্যাগের পরীক্ষায় পিছিয়ে পড়া দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ সুবিধাভোগী আওয়ামী লীগের সেই সব ব্যক্তিদের নিয়ে। মুক্তিযুদ্ধের সফল নেতা তাজউদ্দিন আহমেদ সহ সকল মুক্তিযোদ্ধাদের দূরে ঠেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাজিত প্রশাসন ও লোকদের দিয়ে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বিজয়ী একটি জাতি ও একটি দেশকে পরিচালনা করতে গিয়ে আসলে বিজয়ী জাতিকে পরাজয়ের গহ্বরে ঠেলে দিলেন তিনি। একজন জাতীয় নেতার জ্ঞান, গরিমা আর অভিজ্ঞতায় পূর্ণাঙ্গ সফল হতে যদি 100 মার্কের দরকার হয়, তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল 50 মার্ক। পাকিস্তানের 23-24 বছরের আন্দোলন আর সংগ্রামের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান 50 মার্ক অর্জন করতে পেরেছিলেন, আর বাকি 50 মার্ক অর্জন হতো যদি বঙ্গবন্ধু শেখ মুজিব 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কাছে বন্দী না হয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতেন। তাহলে তিনি প্রত্যক্ষভাবে বুঝতেন মুক্তিযুদ্ধ আসলে কী, মুক্তিযুদ্ধের চেতনা কী, মুক্তিযুদ্ধের আদর্শ কী, মুক্তিযুদ্ধ কারা এবং কিভাবে হয়। একটা জাতির জীবনে মুক্তিযুদ্ধ বারবার ফিরে আসে না। জাতির জীবনে মুক্তিযুদ্ধ আসা বিরাট ত্যাগের ব্যাপার। একমাত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি জাতির দেহ মনে মাথা তুলে দাঁড়ায় এবং পুরনো ধ্যান ধারণা, পুরনো সকল ব্যবস্থা, সংকীর্ণ সকল চিন্তা ঝেড়ে ফেলে জাতির নতুন জন্ম দেয়। একমাত্র মুক্তিযুদ্ধ জীবনপণ কঠিন পরীক্ষার মাধ্যমে দেশ ও জাতির সেবায় এগিয়ে আসে জাতির বীর সন্তানেরা, আর পিছনে পড়ে যায়, পালিয়ে যায় সুবিধাবাদী ভীরু কাপুরুষের দল। কেবল মুক্তিযুদ্ধের সময়ই পরিষ্কারভাবে চেনা যায় কারা সুবিধাভোগী ভীরু কাপুরুষ আর কারা ত্যাগী পুরুষ। কিন্তু জাতির দুর্ভাগ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিনলেন না, জানলেন না জাতির সাহসী ত্যাগী পুরুষদের। এখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবের 50 মার্ক ঘাটতে থেকে গেল। শুধু 50 মার্ক নিয়ে তিনি দেশ চালাতে চলে গেলেন। পাকিস্তানিরা যুদ্ধে পরাজিত হলো, বন্দী হলো, কিন্তু তাদের পরাজিত তাবেদারি বাঙালি প্রশাসনটা শুধু অক্ষতই রাখলেন না, বরং বিজয়ী বাঙালি জাতির মাথার ওপর পুনরায় চাপিয়ে দিলেন। তিনি দলে ও প্রশাসনে মুক্তিযোদ্ধাদের তেমন স্থান দিলেন না। একসময় যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের দলে ছিল তারা বিভক্ত হলো, জাতি বিভক্ত হলো, বাড়তে থাকলো নিরাশার সংখ্যা। হতাশা আর নিরাশার ভেতর দিয়ে সময় বয়ে যেতে থাকলো। এদেশে কৃষক, শ্রমিক, ছাত্র জনতা এবং সাধারণ মানুষ জীবনযাপন করে যুদ্ধ করেছে। জীবনপণ করা সকল যোদ্ধাদের তথা গোটা জাতি শুধু একটি স্বপ্ন ছিল, একটি আশা ছিল, আর সে স্বপ্ন ও আশা হলো সুখে থাকার স্বপ্ন, সুখে থাকার আশা। সুখ বলতে যা বোঝায় তা হলো থাকার জন্য ঘর, ক্ষুধার জন্য অন্ন, রোগ শোকের জন্য চিকিৎসা, পরিধানের জন্য বস্ত্র ও জ্ঞানের জন্য শিক্ষা। এই অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার নিশ্চয়তাই হলো সুখে থাকা। আর এই সুখে থাকার জন্য এদেশের মানুষ লড়াই করেছে, যুদ্ধ করেছে। অস্পষ্ট হলেও জনগণের আকাঙ্ক্ষা ছিল সমাজ বিপ্লবের। আমাদের স্বাধীনতা সংগ্রামে সমাজতান্ত্রিক উপাদান ছিল, মুক্তিযুদ্ধে সমাজতন্ত্রীরাও ছিল, কিন্তু সমাজতন্ত্রীরা নেতৃত্ব দিয়ে জাতীয়তাবাদীদের উপরে ওঠার আগেই আমাদের দেশ স্বাধীন হয়ে যায়।
মুক্তিযুদ্ধ বিকাশ লাভ না করে অসমাপ্ত থেকে যায়, ফলে সামাজিক বিপ্লব ও অসমাপ্ত থেকে যায়। স্বাধীনতা অর্থ হচ্ছে জনগণের মুক্তি। দেশ স্বাধীন হলো, কিন্তু জনগণ মুক্তি পেল না, জনগণের অর্থনৈতিক মুক্তি হলো না। স্বাধীনতা উত্তর বাংলাদেশে পুরাতন সমাজ কাঠামো ভেঙে নতুন সমাজ গড়ার মধ্য দিয়ে সকল মানুষের জন্য অধিকার ও সুযোগের সাম্য প্রতিষ্ঠা না করে বরং প্রতিহত করেছে সামাজিক বিপ্লবকে, অক্ষুণ্ণ রেখেছে অসম বিকাশের পুরাতন ধারাকে। তারা লুণ্ঠন করেছে দুহাতে। আমলা, কালো ব্যবসায়ী, অসৎ রাজনৈতিক এরাই ক্রমাগত ধনী হয়েছে স্বাধীনভাবে। জনগণের অগ্রগতি হবে কি? তারা আরও নিঃস্ব, আরও দরিদ্র হতে থাকলো। নেতৃত্ব সমগ্র জনগণের স্বার্থ না দেখে শ্রেণী স্বার্থ দেখেছে। তাৎপর্যের বিষয়, নেতৃত্ব যে কেবল শ্রেণীতে সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়, আটক ছিল দল এবং সর্বোপরি পরিবারের কাছে। দেশে দুর্ভিক্ষ শুরু হলো, হাজার হাজার মানুষ না খেতে পেয়ে ক্ষুধায় মারা গেল। বৃদ্ধি পেল লুণ্ঠন ও দুর্নীতি। শেখ মুজিবের নেতৃত্বে বিশ্বাসযোগ্যতা হারাতে লাগলো। অপরদিকে অসমাপ্ত সামাজিক বিপ্লবের বিপ্লবীরা পূর্ব বাংলার সর্বহারা পার্টির মহান নেতা কমরেড সিরাজ শিকদারের নেতৃত্বে তাদের সশস্ত্র বিপ্লবী তৎপরতা তীব্রতর করে ফেলল। যুবকরা পূর্ব বাংলা সর্বহারা পার্টি জিন্দাবাদ, কমরেড সিরাজ শিকদার জিন্দাবাদ ধ্বনি দিয়ে দেশে ব্যাপক এক নতুন সংগ্রাম শুরু করে। এই সংগ্রামের নাম দেয় শ্রেণী সংগ্রাম। দলে দলে যুবকরা সিরাজ শিকদারের নেতৃত্বে এই সশস্ত্র সংগ্রামে যোগ দিতে থাকে। আদিকালে শিক্ষিত ও ধনী পরিবারে জন্ম সিরাজ শিকদারের। সিরাজ শিকদার খুবই মেধাবী ছাত্র ছিলেন এবং নিজে বিএসসি ইঞ্জিনিয়ার ছিলেন। ছাত্রজীবনে তিনি বামপন্থী ছাত্র সংগঠন করতেন। শ্রেণী সংগ্রাম ও সমাজ বিপ্লবের প্রয়োজনে কমরেড সিরাজ শিকদারের সশস্ত্র সংগ্রাম এতই তীব্র ও ব্যাপক ছিল যে শেখ মুজিবুর রহমানের প্রশাসনকে দিনকে দিন অচল হয়ে যেতে শুরু করলো। নির্যাতিত, নিপীড়িত, শোষিত বাঙালির হৃদয় কমরেড সিরাজ শিকদারকে ঘিরে নতুন করে স্বপ্ন দানা বাঁধতে শুরু করলো। 1974 সালে 2 জানুয়ারি সিরাজ শিকদার গ্রেফতার, পলায়নকালে পুলিশের গুলিতে নিহত। ঠিক এইরকম একটা শিরোনামে দেশের সকল পত্রিকায় সংবাদ প্রকাশিত হলো। পুলিশের প্রেস নোটে বলা হলো, সিরাজ শিকদারকে গ্রেফতার করা হয়েছিল এবং সাভার রোড দিয়ে নিয়ে আসার সময় সিরাজ শিকদার পুলিশের ভ্যান থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তখন পুলিশ গুলি করে, সেই গুলিতে সিরাজ শিকদার নিহত হয়। কিন্তু অনুসন্ধান করে জানা যায় পুলিশের প্রেস নোট বানোয়াট। সিরাজ শিকদারকে গ্রেফতার করা হয়েছিল ঠিকই, কিন্তু গ্রেফতারের পর বিনা বিচারে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয় তাকে। সিরাজ শিকদারের বুকে মোট 5টি গুলির চিহ্ন ছিল, যা সামনে থেকে করা হয়েছে। কেউ যদি পালাতে থাকে এবং পলায়নের পর ব্যক্তিকে যদি পেছন থেকে গুলি করা হয়, তাহলে গুলি পিঠে বিদ্ধ হবে। কিন্তু সিরাজ শিকদারের গুলি বিদ্ধ হয়েছিল তার বুকে। তিনি মেহনতি মানুষের মুক্তির জন্য, শোষকের শাসন থেকে মানুষের মুক্তির জন্য ব্যক্তিগত সকল ভোগবিলাস, সুযোগ সুবিধা বিসর্জন দিয়ে সর্বহারা শ্রেণীতে মিশে গিয়েছিলেন। নিপীড়িত, নির্যাতিত সর্বহারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ঘর সংসার, আত্মীয় পরিজন, আরাম আয়েশ ত্যাগ করে সমাজ বিপ্লবে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করেছিলেন। মানুষের জন্য এমন উৎসর্গকৃত প্রাণ কমরেড সিরাজ শিকদারকে বিনা বিচারে বন্দি অবস্থায় নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করার পর শেখ মুজিবুর রহমান পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে দম্ভের সাথে বলেছিলেন, আজ কোথায় সিরাজ শিকদার? এই ঘটনার পর শেখ মুজিবুর দেশপ্রেম, মহানুভবতা এবং আইন ও বিচারের প্রতি শ্রদ্ধা সম্পূর্ণ প্রশ্নের সম্মুখীন হয়ে পড়েছিল। মানুষ ভাবতে লাগলো, শেখ মুজিব যদি একজন দেশপ্রেমিক হন, একজন বীর হন, একজন মহান নেতা হন, তাহলে কি করে আরেকজন দেশপ্রেমিক, একজন বীরকে, আরেকজন সর্বস্ব ত্যাগী মহান নেতাকে বিনা বিচারে বন্দিদশায় গুলি করে হত্যা করতে পারলেন? আবার জঘন্য অন্যায় ও কলঙ্কের কথা পবিত্র পার্লামেন্টে দম্ভের সাথে শেখ মুজিব কি করে বলতে পারলেন? 1975 সাল শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হলেন। দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করলেন এবং প্রতিষ্ঠিত করলেন একদলীয় বাকশালী স্বাধীন শাসন ব্যবস্থা। শেখ মুজিবের বাকশাল ছাড়া অন্য কোনো দল করতে পারবে না। সরকার নিয়ন্ত্রিত 4টি সংবাদপত্র ছাড়া দেশে অন্য সকল সংবাদপত্র নিষিদ্ধ ঘোষণা করা হলো। জাতির বিভক্তি গেল না। আশা নিরাশার মিশ্র প্রতিক্রিয়া
বইতে লাগলো। 1975 সালের 7ই জুন বহু মানুষ, বহু পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাকশাল করার জন্য প্রবল বর্ষণ উপেক্ষা করে অভিবাদন জানালো। সরকারি মালিকানায় নেয়া দৈনিক ইত্তেফাক সহ 4টি পত্রিকা ছাড়া বাকি সকল সংবাদপত্র নিষিদ্ধ। শেখ মুজিবের নেয়া নতুন একদলীয় রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে রাজনীতিবিদ, সাহিত্যিক, সাংবাদিক, সামরিক, বেসামরিক ব্যক্তিসহ দেশের সকল নাগরিকের কিছুই বলার সুযোগ থাকল না। সর্বত্র নিস্তব্ধতা। 15ই আগস্ট 1975 সাল। ফজরের আজানের পর কাকডাকা ভোরে রেডিওতে মেজর ডালিমের কণ্ঠ। আমি মেজর বলছি, স্বৈরাচারী শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে। এরপর দ্বিতীয় ঘোষণা করা হলো, শেখ মুজিব ও তার স্বৈরাচারী সরকারকে উৎখাত করে খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে এবং কারফিউ জারি করা হয়েছে। সহকর্মী হিসেবে শেখ মুজিব যাদের দীর্ঘদিন কাছে এবং পাশে রেখেছেন, সেই সকল আওয়ামী লীগের নেতা নীরব এবং নিশ্চুপ থেকেছেন। সামান্য সংখ্যক কিছু ছাত্রলীগের তরুণ নেতৃত্বস্থানীয় কর্মীরা আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করলে তারা সবাই চুপচাপ থাকার এবং অপেক্ষা করার ও দেখার পরামর্শ ও নির্দেশ দেন। নেতাদের ইংরেজিতে এমন একটা ডায়লগ ছিল যা কোনো কোনো ক্ষেত্রে নির্দেশ হিসেবেও মান্য হয়েছে। এই ডায়লগটি হলো ওয়েট অ্যান্ড সি। 75-এর 15ই আগস্ট শেখ মুজিব হত্যার পর আওয়ামী নেতাদের ওয়েট অ্যান্ড সি এর রাজনীতি শুরু হয়। ছাত্র নেতাকর্মীদের খুবই সামান্য একটা অংশ ওয়েট অ্যান্ড সি রাজনীতি প্রত্যাখ্যান করে অনুল্লেখযোগ্য কর্মতৎপরতা শুরু করে এবং তৎপরতা মূলত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ থাকে। এই কর্মতৎপরতায় অংশকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বর্তমান কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। 15ই আগস্টে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর হত্যার সমর্থনে আনন্দ উল্লাস করে রাজপথে কোনো মিছিল হয়নি। আবার হত্যার বিপক্ষেও কোনো শোক সভা, শোক মিছিল এবং প্রতিবাদ মিছিলও হয়নি। বলা যায় শেখ মুজিব হত্যাকাণ্ডের পেছনে প্রায় সকল সামরিক এবং বেসামরিক নেতৃত্ব সমর্থন জুগিয়েছিল। অন্তত এ কথা সহজেই বলা যাবে যে সকলেই নীরবে এই হত্যা মেনে নিয়েছিল, কেবলমাত্র ব্যতিক্রম কাদের সিদ্দিক ছাড়া। মুক্তিযুদ্ধের কিংবদন্তি কাদের সিদ্দিকী শেখ মুজিব হত্যার প্রতিবাদে 1971-এ মুক্তিযুদ্ধের ন্যায় আবারও সশস্ত্র যুদ্ধ শুরু করে। শেখ মুজিব হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ নেতারা এবং শেখ মুজিবের মন্ত্রিসভার সদস্যরাই খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করে। খন্দকার মোস্তাক আহমেদ শেখ মুজিবের স্থলাভিষিক্ত হন। খন্দকার মোস্তাক আহমেদ ছিলেন শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদের রাষ্ট্রপতি হওয়ার সাংবিধানিক কোনো বৈধতাই ছিল না। খন্দকার মোস্তাকের রাষ্ট্রপতি হওয়া সাংবিধানিকভাবে সম্পূর্ণ অবৈধ ছিল। তবুও দেশের নতুন রাষ্ট্রপতি হন খন্দকার মোস্তাক আহমেদ এবং খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে মন্ত্রিসভায় যোগদান করেন বর্তমান শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য আবুল হাসান চৌধুরীর পিতা, সাবেক রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী। শেখ হাসিনার আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এবং এমপি আব্দুল মান্নান সহ শেখ মুজিবের মন্ত্রিসভার অনেক মন্ত্রী। খন্দকার মোস্তাক আহমেদের রাষ্ট্রপতি হওয়া সাংবিধানিকভাবে কোনো বৈধতা না থাকা সত্ত্বেও অবৈধভাবে খন্দকার মোস্তাক আহমেদকে রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি এবি মাহমুদ হোসেন। এছাড়া মুক্তিযুদ্ধের বীর সেনানী বঙ্গবীর জেনারেল এমজি ওসমানী খন্দকার মোস্তাকের সামরিক উপদেষ্টা হন। 15ই আগস্ট সকাল 9 ঘটিকায় তৎকালীন সেনাবাহিনী প্রধান শেখ হাসিনা দলের বর্তমান এমপি মেজর জেনারেল শফিউল্লাহ সেনাবাহিনীর প্রধান হিসেবে খন্দকার মোস্তাক আহমেদের প্রতি আনুগত্য প্রকাশ করে রেডিওতে ভাষণ দেন। এরপর প্রকাশ করে রেডিওতে ভাষণ দেন বিমান বাহিনী প্রধান শেখ হাসিনার বর্তমান বিতর্কিত এমপি একে খন্দকার, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এমএইচ খান ও বিডিআর এবং পুলিশ প্রধানগণ। নতুন রাষ্ট্রপতি হিসেবে খন্দকার মোস্তাক আহমেদ পার্লামেন্ট মেম্বারদের সভা ডাকেন। এই সভায় যোগদান করা থেকে বিরত রাখার জন্য ছাত্রনেতা নিহত সৈয়দ নুরুল ইসলাম নুরুর নেতৃত্বে ছাত্রলীগের হাতে গোনা কয়েকজন কর্মী জোর চেষ্টা ও তদবির চালালেও আওয়ামী লীগের প্রায় সকল এমপি উক্ত সভায় যোগদান করেন।
অপরদিকে বিখ্যাত মুক্তিযোদ্ধা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম তার জনাব 50 সাথীসহ সীমান্ত এলাকা অবস্থান নিয়ে খন্দকার মোস্তাক আহমেদের সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ শুরু করলে ছাত্রনেতা সৈয়দ নুরুল ইসলাম নুরু তার কয়েকজন সঙ্গী নিয়ে বৃহত্তম ময়মনসিংহ এবং বৃহত্তম সিলেট জেলার সীমান্ত অঞ্চলে কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে ওঠা সংগঠন জাতীয় মুক্তিবাহিনীতে যোগ দেন। ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম, ইসমত কাদের গামা, রবিউল আলম চৌধুরী, বর্তমানে সরকারি আমলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস মুক্তাদির চৌধুরীদের নেতৃত্বে মাত্র শখানিক ছাত্রনেতা ও কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কর্মতৎপরতা শুরু করলে এই কর্মতৎপরতা প্রতিহত করার জন্য জাসদ ছাত্রলীগ প্রবলভাবে সক্রিয় হয়ে ওঠে। 1975 সালের অক্টোবর মাসের শেষের দিকে ছাত্রলীগের এই মুষ্টিমেয় নেতাকর্মী মিলে সিদ্ধান্ত নিল 4 নভেম্বর 1975 ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে মৌন মিছিল করে যাওয়া হবে। 4 নভেম্বরে মৌন মিছিল সফল করে তোলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা শহরে গোপন বৈঠক চলতে লাগলো। 2 নভেম্বর দিবাগত গভীর রাতে অর্থাৎ 3 নভেম্বর প্রত্যুষে দেশের দ্বিতীয় সামরিক অভ্যুত্থান ঘটল। 3 নভেম্বর সকালে সোভিয়েত রাশিয়া নির্মিত বোমারু বিমান মিগ-21 আকাশে উড়ল এবং খুবই নিচ দিয়ে ঘন ঘন মহড়া দিতে লাগলো। বাংলাদেশ বেতারের বা রেডিও বাংলাদেশের এবং টেলিভিশন সম্প্রচার সারাদিন বন্ধ রইল। বোমারু বিমানের নিচ দিয়ে ঘন ঘন মহড়া দেওয়া এবং রেডিও বন্ধ থাকায় দেশে যে দ্বিতীয়বার সামরিক অভ্যুত্থান হয়েছে এটা স্পষ্ট বোঝা গেল এবং এটাও সুস্পষ্ট বোঝা গেল যে এই দ্বিতীয় সামরিক অভ্যুত্থানের জয় পরাজয়ের কোনো নিশ্চিত ফলাফল এখনও হয়নি, কোনো পক্ষই এখনও নিশ্চিত বিজয়ী হননি। আর এজন্যই বোমারু বিমান মিগ-21 বারবার নিচে ড্রাইভ দিয়ে প্রতিপক্ষকে বোমা মারার হুমকি দিচ্ছে এবং বেতার বা রেডিও বন্ধ হয়েছে। বোমারু বিমান বোমা মারার হুমকি দিচ্ছে কিন্তু বোমা মারছে না। এ থেকে বোঝা যাচ্ছে দুই পক্ষের সাথে আলোচনা চলছে, আর সেই জন্যই যুদ্ধ বিমান আক্রমণের মহড়া দিচ্ছে কিন্তু আক্রমণ করছে না। রাতে হঠাৎ টেলিভিশন সম্প্রচার শুরু করলো কিন্তু অভ্যুত্থান সম্পর্কে কোনো কিছুই বলা হলো না। 4 নভেম্বর সকালবেলা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মৌন মিছিলের প্রস্তুতি নিয়ে সপাচেক ছাত্র জনতা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমবেত হলো। সমাবেত ছাত্র জনতা বিচ্ছিন্নভাবে সামরিক অভ্যুত্থান নিয়ে আলোচনা শুরু করলো। এদের অধিকাংশেরই ধারণা সেনাবাহিনীর নতুন প্রধান মুক্তিযুদ্ধের ঘোষণাদানকারী মেজর জেনারেল জিয়াউর রহমান অভ্যুত্থান করেছেন। মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে সাধারণ মানুষের কাছে জেনারেল জিয়ার একটা পরিচিতি ছিল এবং গ্রহণযোগ্যতাও ছিল, তাই অনেকেই মনে করেছে জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে সামরিক অভ্যুত্থান হয়েছে। অবশ্য কেউ কেউ বলল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ অভ্যুত্থান করেছেন। অভ্যুত্থানের নেতৃত্ব কে দিয়েছেন তা পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে যে 15ই আগস্টে অভ্যুত্থান করে শেখ মুজিবকে যারা হত্যা করেছে তারা এখন আর ক্ষমতায় নেই এবং তারা দেশ ত্যাগ করেছে। ইতিমধ্যে আরও কয়েক শত লোক সমাবেশে যোগ দিয়েছে। 700-800 লোক নিয়ে মৌন মিছিল শুরু হলো। মৌন মিছিল ধানমন্ডি 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন অভিমুখে যাত্রা করল। পলাশীর মোড়ে পুলিশ প্রথম বাধা দিল। পুলিশ বলছে মিছিল নিষিদ্ধ, আপনারা মিছিল করবেন না। কে মিছিল নিষিদ্ধ করেছে জিজ্ঞেস করলে পুলিশ কোনো উত্তর দিতে পারেনি। পুলিশ বলেছে আপনারা একটু অপেক্ষা করুন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জেনে নিই। কিন্তু মিছিল থামলো না, মিছিল চলতেই থাকলো। পুলিশও কর্মকাওয়াস্তে হালকা পাতলা বাধা দিতে লাগলো, কিন্তু প্রকৃত অর্থে পুলিশি বাধা বলতে যা বোঝায় তা পুলিশ মোটেও দেয়নি। আসলে পুলিশও জানতো না কারা এখন দেশের ক্ষমতায় আছে, দেশে কি হচ্ছে, পুলিশের কি করণীয়। পুলিশ অনেকটা কিংকর্তব্য বিমূঢ় ছিল। নিঃশব্দ মৌন মিছিল সায়েন্স ল্যাবরেটরি মোড় পার হয়ে কলাবাগানের দিকে যেতে থাকলে এদিকে পাহারায় থাকা সেনাবাহিনীর 10 পুলিশ অনেকটা কিংকর্তব্য বিমূঢ় ছিল। নিঃশব্দ মৌন মিছিল সায়েন্স ল্যাবরেটরি মোড় পার হয়ে কলাবাগানের দিকে যেতে থাকলে এদিকে পাহারায় থাকা সেনাবাহিনীর 10-12 জন সৈন্য মিছিলের দিকে এগিয়ে এলো। সৈন্যদের মিছিলের দিকে এগিয়ে আসতে দেখে বেশ কিছু মিছিলকারী মিছিল ত্যাগ করে আশেপাশে সরে পড়ল। সৈন্যরা মিছিলের দিকে এগিয়ে এলো ঠিকই, কিন্তু মিছিলে বাধা দান বা সমর্থন কোনো কিছুই করল না, শুধু তাকিয়ে দেখতে থাকলো। তবে সৈন্যদের তাকানোর ভঙ্গিটা বিরূপ ছিল।
তারা বাঁকা চোখে এই মিছিলটাকে দেখছে এবং মনে হয়েছে দ্বিতীয় সামরিক অভ্যুত্থান ও সৈন্যদের করণীয় সম্পর্কে তারাও নিশ্চিত নন। মিছিল কলাবাগান অতিক্রম করার সময় ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের মা এবং ছোট ভাই রাশেদ মোশাররফ মিছিলে অংশ নিলে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থানের বিষয়ে বিস্তারিত জানা যায়। এখানেই জানা গেল নতুন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ অনুগত বাহিনী বন্দী করেছে এবং অনতিবিলম্বে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ মেজর জেনারেল পদোন্নতি নিয়ে সেনাবাহিনী প্রধান হচ্ছেন। মিছিল ৩২ নম্বর ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের গেটে গিয়ে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জমায়েত ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়ে শেষ হয়। দুপুর ১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভবনের সামনে থেকে যে যার স্থানে ফিরে যায়। মাত্র আধ ঘন্টা সময়ের মধ্যে দুপুরের আহার শেষ করে পুরান ঢাকা থেকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রওনা হই। বিকাল ৩টার আগেই আমরা ডাকসু ভবনের সামনে উপস্থিত হয়ে দেখি প্রায় ১০০০ খানেক ছাত্র জনতা ইতোমধ্যেই সমবেত হয়েছে। আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়নি, কিন্তু বিক্ষিপ্তভাবে সবাই আলোচনা করছিল। এই আলাপ আলোচনার মূল বিষয় ছিল জেলখানায় জাতীয় ৪ নেতা হত্যা। গতকাল ৩ নভেম্বর শেখ মুজিব হত্যাকারীরা জেলখানায় অভ্যন্তরে বন্দী অবস্থায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব দানকারী জনাব তাজউদ্দিন আহমেদ, প্রথম রাষ্ট্রপতি সৈয়দ জেনারেল নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ক্যাপ্টেন ও মনসুর আলী এবং শিল্পমন্ত্রী কামরুজ্জামানকে গুলি করে হত্যা করে এবং তারপর দেশ ত্যাগ করে। ডাকসুর সাবেক ভিপি, বর্তমানে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ইসমত কাদির গামা সংক্ষিপ্ত ও বিক্ষিপ্ত বক্তৃতার পর মিছিল শুরু হলো। জেলখানায় জাতীয় ৪ নেতা হত্যার খবরে মিছিলের মানুষগুলো কেমন যেন বিমর্ষ হয়ে গেল। মিছিলটা পুরনো ঢাকার দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু মিছিলের গতি প্রকৃতিটা এমনই হলো যে এটা না হলো বিক্ষোভ মিছিল, না হলো মৌন মিছিল। মিছিলটা পুরাতন শহর দিয়ে নাজিমুদ্দিন রোডের সেন্ট্রাল জেলের সামনে দিয়ে সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহিরুল হক হলের মাঠে এসে শেষ হলো। এখানে মুজাহিদুল ইসলাম সেলিম আগামী ৫ই নভেম্বর শোকসভার কর্মসূচি ঘোষণা করে পাড়া মহল্লায় মিছিল ও পথসভা করার নির্দেশ দিলেন। এর আগে বিকাল ৩টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে পশ্চিম কোণে ৩ নেতার মাজারের সামনে জাতীয় ৪ নেতাকে দাফন করার জন্য কবর খোঁড়া হলো, কিন্তু শেষ পর্যন্ত পুলিশি বাধার জন্য জাতীয় ৪ নেতাকে এখানে কবর দেওয়া হলো না। আমরা ১০-১১ জন মিছিল করতে করতে পুরাতন শহরে আমাদের মহল্লায় ফিরে এলাম। তখন রাত ৮টা হবে। মহল্লায় এসে পরিচিত মাইকের দোকান থেকে মাইক এবং গ্যারেজ থেকে রিক্সা নিয়ে মাইক বেঁধে মিছিল এবং পথসভা করতে লাগলাম। পথসভা ও মিছিলে জাতীয় ৪ নেতা হত্যার প্রতিবাদে আগামীকাল শোকসভার ঘোষণা দিতে থাকলাম। পথসভা এবং মিছিলে জনতা তো অংশগ্রহণ করলেনই না, এমন